সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম আজকের এই টেন্সের ক্লাসে। একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যদি এই টেন্সটা শিখতে পারো তাহলে ইংরেজি গ্রামারে মিনিমাম 70 থেকে 80% তুমি জিনিস কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবা। ঠিক আছে, সুতরাং টেন্সটা তোমাকে ভালোভাবে শিখতে হবে। তুমি মনে করো ভয়েস চেঞ্জ করবা, ঠিক আছে, ভয়েস চেঞ্জ করবা, তাহলে তোমাকে টেন্স লাগছে। তুমি ন্যারেশন করবা, তাও তোমাকে টেন্স লাগছে। তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেগুলো করবা, তাও তোমাকে টেন্স লাগছে। অর্থাৎ তুমি যেটাই করতে যাও না কেন, টেন্স তোমাকে ভালোভাবে জানতেই হবে, টেন্সের ধারণা থাকতে হবে। এখন আজকের ক্লাসে আমরা দেখব যে টেন্স আসলে কিভাবে এসলো, টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, পুরো ব্যাপারটা কিন্তু আজকে আমরা শিখবো। তো সর্বপ্রথমে দেখো টেন্স। টেন্স এই শব্দটির বাংলা অর্থ যদি আমরা বলি তাহলে একটা বলা যেতে পারে কাল। কি? কাল। বা তুমি বলতে পারো সময়, বলতে পারো সময়, দুটোই বলা যাবে, কাল বা সময়। এখন কাল বা সময় কেন বলবো, কেন অর্থটা আসছে, চলো আমরা একটু দেখে নিই। এই টেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে। কি শব্দ থেকে এসেছে? টেম্পাস। ভালো করে দেখে নাও, টেম্পাস শব্দ থেকে। আর এই টেম্পাস শব্দের অর্থ হচ্ছে কাল, সরি সময়। কি? সময়। ইংরেজিতে যাকে কি বলা হয়? টাইম। টাইম। তাহলে এই টেম্পাস থেকে এসে এর রূপটা টেন্সে এসছে এবং এখান থেকে এর মানেটা কি এসছে? সময় বা কাল। এখন সময় বা কাল, টেন্স কার কাল, কার সময়। একটা কথা মাথায় রাখতে হবে, টেন্স মানে ওর কাজ সাবজেক্ট খোঁজা না, ওর কাজ অবজেক্ট খোঁজা না, ওর কাজ হচ্ছে ভার্বের সঙ্গে। মানে তোমার একটা ভার্ব রয়েছে, মানে একটা কি রয়েছে বলতো? কাজ রয়েছে। এখন এই কাজটি কখন ঘটেছে বা কখন হবে বা হচ্ছে, এক কথায় এই যে ভার্ব, এই যে কাজ, এই কাজ সম্পর্কে যাবতীয় তথ্য যেটা বের করে এবং বের করে আমরা আমাদের মুখের ভাষা হোক, লিখিতভাবে হোক, যেটা আমরা প্রকাশ করি, সেটাই হচ্ছে টেন্স। সোজা কথা। তার মানে আমরা টেন্স কাকে নিয়ে কাজ করবে? শুধুমাত্র এই ভার্বটাকে নিয়ে কাজ করবে। আর তোমাদের মধ্যে যারা ভার্ব জানো না তারা কমেন্ট করে বলো, বা ভার্বের সম্পর্কে যারা বিস্তারিত ধারণা নেই তারা কমেন্ট করে বলো। অবশ্যই তোমাদেরকে একটা ভার্বের ক্লাস দেওয়া হবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আর একটা কথা বলে রাখি, ক্লাসটা একটু লং হবে, কারণ শর্ট ভিডিও দেখে ভালো কিছু শেখানো যায় না। ভালো কিছু শিখতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হবে, সময় নিয়ে ক্লাসটা দেখতে হবে। তো সর্বপ্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে টেন্স। সো টেন্সের বাংলা মানে আমরা কি বললাম? কাল বা সময়। এখন এই টেন্সকে আমরা সাধারণতভাবে তিনটে ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি? সাধারণতভাবে আমরা তিনটে ভাগ করি। দেখো, এক নাম্বার কি? প্রেজেন্ট টেন্স। এক নাম্বার কি? প্রেজেন্ট টেন্স। সবাই খাতাতে নোট করার চেষ্টা করবা যদি না থাকে। দুই নাম্বার কি? পাস্ট টেন্স। দুই নাম্বার পাস্ট টেন্স, দেখো। আর তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ফিউচার টেন্স। তিন নাম্বার কি? ফিউচার টেন্স রয়েছে। অর্থাৎ এই যে তিনটে টেন্স, যাবতীয় ইংরেজি যত গ্রামার রয়েছে, যা করবে এই তিনটে টেন্সকে তোমার কেন্দ্র করে কিন্তু গড়ে উঠবে। সুতরাং তিনটে টেন্সকে তোমাকে ভালো করে জানতে হবে। তো প্রেজেন্ট টেন্স এর বাংলা মানে হচ্ছে বর্তমান। কি? বর্তমান। আর পাস্ট টেন্সের মানে আমরা জানি কি, এটা অতীতকাল। অতীতকাল অর্থাৎ যেগুলো অতীতকালের কোনো ঘটনা আমরা ডিসক্রাইব করবে বাক্যের মধ্যে, সেটাই হচ্ছে। আর ফিউচার টেন্স মানে কি? এটা হচ্ছে ভবিষ্যৎ। কি এটা? ভবিষ্যৎকাল। অর্থাৎ যে সমস্ত কাজগুলো ভবিষ্যতে হবে, ভবিষ্যৎকে বোঝাবে, সেগুলো কিন্তু ফিউচারের মধ্যে পড়বে। এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে যেটা দেখছো প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্স, সো এই প্রেজেন্ট টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এবং প্রেজেন্ট টেন্সকে আমরা কি কি উপায়ে চিনতে পারি, আজকে তোমাদেরকে দেখাবো সেই পুরো প্রক্রিয়াটা। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যায় আজকে প্রেজেন্ট টেন্স। তো সর্বপ্রথমে বলে রাখি যে প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সকে আমরা এই যতগুলো টেন্স রয়েছে এই প্রতিটা টেন্সকে আমরা চারটি করে ভাগে ভাগ করবো। ঠিক আছে, দেখো একটা ছকের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে কি লিখলাম? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। ভালো করে বোঝার চেষ্টা করো। পাস্ট, পাস্ট। আর একটা কি? ফিউচার, ফিউচার। এই যে তিনটে বা চারটে টেন্স রয়েছে, এই তিনটে টেন্স রয়েছে, এই তিনটে টেন্সকে, প্রতিটি টেন্সকে আবার চারটি করে ভাগে ভাগ করা হয়। কি কি? একই জিনিস। দেখো, এক নাম্বার হচ্ছে উচ্চারণগুলো ঠিকঠাক ভাবে করবে, ইনডেফিনিট। ঠিক আছে, ইনডেফিনিট, এটাকে ইনডিফিনাইটও বলে অনেকে। দুই নাম্বার দেখো, দুই নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস,
কন্টিনিউয়াস। 3 নাম্বার সেটা হচ্ছে পারফেক্ট। 3 নাম্বার পারফেক্ট। যারা লিখছো না খাতাতে লিখে নাও। আর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 4টে টেন্স দেখছো, এই 4টে টেন্সকে মানে এই যে 4টে টেন্স মানে এগুলো প্রতিটাকে ভাগ করো, প্রতিটার সঙ্গে জড়িত। মানে প্রেজেন্ট টেন্সে যখন হবে তখন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 2 নাম্বার যে পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি আসে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 3 নাম্বার যদি ফিউচার আসে ঠিক একই রকম ভাবে হবে। সো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই প্রেজেন্ট ইনডেফিনিট। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা তোমার বাক্যে কিংবা তুমি যখন ইংরেজিতে কথা বলবে কিংবা লিখবে তখন তোমার এইটা মোটামুটি 70 থেকে 80%, 70 থেকে 80% তোমাকে এইটা ব্যবহার করতে হবে। আর অর্থাৎ ব্যবহার হবে, তুমি রাইটিং লিখো, প্যারাগ্রাফ লিখো, যাই লিখো না কেন এটা কিন্তু অধিক সময় কিন্তু ব্যবহার হয়ে থাকে এবং তোমাকে টেন্সটা কিন্তু ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। ওকে, সো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এখন এমন একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বা এমন কিছু তোমাকে শেখাবো যেটা তুমি দেখলে বলে দিতে পারবে যে এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইত্যাদি। নাম্বার 1, সর্বপ্রথমে দেখো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? যে কাজগুলা বর্তমানকালে, প্রেজেন্ট মানে আমরা শিখলাম যে বর্তমান, তাহলে বর্তমানে এক কথায়, ঠিক আছে, বর্তমানে হয় বা হয়ে থাকে বা মানে বর্তমানে হয় সাধারণ কোনো ঘটনা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। এখন সংজ্ঞা তো ধরো তোমার পরীক্ষাতে আসবে না, সহজ কথা যে কাজগুলো সাধারণভাবে বর্তমানে ঘটিত হয়। 1, 2 নাম্বার যদি কোনো ঘটনা চিরন্তন সত্য হয়। চিরন্তন সত্য বলতে কেমন? ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা যেমন চিরন্তন সত্য, এটা কোনো কি তোমার পরিবর্তন হয় না। পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে, এগুলো চিরন্তন সত্য। তাহলে বর্তমানে যে কাজগুলো হয়। আর 2 নাম্বার কি হলো যে চিরন্তন সত্য, ঠিক আছে। 3 নাম্বার কি? 3 নাম্বারটা হচ্ছে যেটা অভ্যাস বোঝাবে, অভ্যাসগতভাবে সত্য কিংবা অভ্যাস, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। এখন অভ্যাস কি? আমি সকালবেলায় ঘুম থেকে উঠি, তাহলে মানুষ তো সকালবেলায় ঘুম থেকে ওঠে, তাহলে এটা একটি অভ্যাস, সুতরাং এটা একটি প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। এটা তো গেল। এরপরে আমি তোমাকে এমন কিছু শেখাচ্ছি যেটা তুমি দেখলেই চিনে ফেলবে, এক তুড়িতে চিনে ফেলবে। দেখো 1 নাম্বার যে বাংলা ক্রিয়ার শেষে, ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? বাংলা ক্রিয়া মানে কি? ভার্ব, ইংরেজি ভার্ব। বাংলা ক্রিয়ার শেষে গুটি কয়েক শব্দ মনে রাখো, ঠিক আছে? এই দেখো হর্ষই, তারপর ধরো এ, ও আর অন্তস্থ, এই চারটে মনে রাখলে হবে। আরো রয়েছে অনেক রয়েছে, অত কিছু দরকার নাই। এই 4টে বাংলা ক্রিয়া শেষে যদি হর্ষই এ ও অন্তস্থ হয় তাহলে সেই টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে কাজ, যে কাজ করা বোঝায়। যেমন ধরো আমি তোমাকে যদি এখানে একটা উদাহরণ দিই, সবাই যে উদাহরণটা দিচ্ছে আমিও সেই উদাহরণটা দিই। আমি ভাত খাই, ভালো করে বুঝবো, আমি ভাত খাই। এখন আমি ভাত খাই, এই বাক্যটার মধ্যে কাজ কোনটা, ভার্ব কোনটা? আমিটা তো কাজ না, ভার্বটা তো, ভাতটা তো কাজ না, খাওয়াটা কিন্তু কাজ। অর্থাৎ এটা ক্রিয়া, কাজ মানে কি? ক্রিয়া। এখন খাওয়ার শেষে কি আছে দেখো তো, উন্দুস্ত নাই, উন্দুস্ত আছে তো নাকি? আবার উচ্চারণ করো, খাই, উন্দুস্ত। এখন উন্দুস্ত থাকার কারণে আমরা এই রুলসটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 1 নাম্বার। 2 নাম্বার দেখো আর একটা উদাহরণ দেখলে আরো ব্যাপারটা, সে ফুটবল খেলে, ভালো করে বুঝো, সে ফুটবল খেলে। এখন এই উদাহরণটাকেও যদি দেখো, সেটা তো কাজ না বা ভার্ব না, ফুটবলটা কাজ বা ভার্ব না। এখন খেলা বা খেলাটা নিশ্চয়ই একটা কাজ, নিশ্চয়ই একটা ভার্ব। তাহলে এই যে খেলা, এই খেলা শব্দটা সে উচ্চারণ করতে দেখো তো, খেল এ শেষে কি আসছে? এ আসছে না? এ আসছে, আমাদের উদাহরণের মধ্যে এ আছে, যে আমাদের সিস্টেম সেটার মধ্যে এ আছে, তাহলে নিশ্চয়ই আছে। যতগুলো এরকম টেন্স হবে, যতগুলো তুমি এরকম পেয়ে যাবা, সবগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাবে। তুমি যা করো, আমি স্কুল যাই অন্তস্থ আছে, মা রান্না করেন, দেখো ই আছে, এই আসছে,
ইত্যাদি। তারপর দেখা গেলো বাবা সকালবেলায় হাঁটে, হাট এ এ এ আসছে। তাহলে এইরকম তুমি যত প্র্যাকটিস করবা তত ব্যাপারটা তোমার কাছে সহজ হয়ে যাবে। আর দেখবা বাংলা ক্রিয়া শেষে এই চারটেই আসবে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, বোঝা গেল? এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই যে সিস্টেমটা হলো, এই সিস্টেমকে আমরা এবার একটু বাস্তবে আমরা একটু লেখার চেষ্টা করব। ঠিক আছে, বাস্তবে লেখার পর আমরা দেখব যে আমাদের এটা কতটা ঠিকঠাক ভাবে হচ্ছে। তো সর্বপ্রথমে উদাহরণটা কি ছিল? সর্বপ্রথমে উদাহরণটা ছিল যে আমি ভাত খাই, তাই তো? দেখো, আমি ভাত খাই, এইটা কিন্তু আমাদের উদাহরণ ছিল। এখন এই টেন্সটা বা এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমরা লিখতে গেলে কি দরকার? স্ট্রাকচার দরকার। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? দেখো, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কিন্তু এটাই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ তুমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তুমি অনেক কটাই কিন্তু এখান থেকে কিন্তু তুমি লিখে ফেলতে পারবা। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে কেন্দ্র করে। তাহলে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে আমরা কেন্দ্র করে এখন লিখবো। তাহলে সাবজেক্টটা সর্বপ্রথমে এখানে খুঁজে বের করতে হবে যে সাবজেক্টটা কে। তাহলে সাবজেক্টকে আমি আমি এখন সাবজেক্ট কিভাবে চিনবো স্যার? এটাও একটা প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন। এখন সাবজেক্ট চিনতে গেলে তোমাকে যে এখানে ভার্ব খুঁজে বের করতে হবে সর্বপ্রথমে। ভার্ব কি? ভার্ব হচ্ছে কি? খাই। এখন খাই কে, অর্থাৎ ভার্ব কে, কে বা কারা। ভালো করে দেখো, কে বা কারা, এই দুটো জিনিস দিয়ে কি করো, প্রশ্ন করো, কে বা কারা। যত বড়ই বাক্য হোক না কেন, যাই হোক না কেন, যদি সেখানে কোনো ব্যক্তি বোঝায় তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করবা। ঠিক আছে, প্রশ্ন করার পর উত্তরে যেটা পাবো সেটা হয়ে যাবে ভাব। এখন দেখো, আমি এখানে প্রশ্ন করছি কে বা কারা কি করে, খাই। কে বা কারা খায়, উত্তরটা কি আসছে? আমি খাই, তার আমি সাবজেক্ট, তাহলে আমি আমরা লিখে ফেললাম, হলো। এখন ভার্ব লিখতে হবে। ভার্বটা কি? এখানে কি বলছে দেখো, খাই। খাওয়ার ইংরেজি কি? ইট। তাহলে আমরা এখানে কি লিখবো? ইট। তাহলে আই ইট হলো। তারপরে আমরা কি অবজেক্ট, অবজেক্ট কি আছে? রাইস। রাইস আর এসি হয়ে গেল, রাইস, আমি ভাত খাই। সহজ, একদম সহজ। যে কোনো বাক্য, যতগুলো বাক্য তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবা, সবগুলো যদি এই টেন্স, তুমি সবগুলোকে এই টেন্সে অবলম্বন করে কিন্তু সবগুলো লিখতে পারো। সহজ কথা, সহজ কাজ একদম। তারপর দেখো 2 নাম্বার, আরো তোমাকে উদাহরণ দিই, সহজ হবে। যে সে সে বা তুমি, হ্যাঁ, বা তুমি ফুটবল খেলো, বা ঠিক আছে, খেলো। ও আসছে না, খেলো। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি তুমি ইংরেজি কি? কে ফুটবল খেলে? তুমি। তুমি তার সাবজেক্ট, মানে ইউ। এখন খেলা ইংরেজি কি? প্লে। তাহলে আমরা এখানে লিখবো কি? যে প্লে, ইউ প্লে কি খেলে? ফুটবল। ইউ প্লে ফুটবল। ব্যাস হয়ে গেল, সহজ কথা। একেবারে সিম্পল ব্যাপার, একেবারে সিম্পল ব্যাপার, একেবারে সহজ জিনিস, কিন্তু তোমাকে ব্যাপারগুলো কিন্তু একটু ধরে রাখতে হবে। এই গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, এর আরো ফর্ম রয়েছে, তোমার এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর একটা বিষয়, আমি ধরে ধরে বোঝাচ্ছি, একদম বেসিক ভাবে সাধারণ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তোমাদের যে কোনো বিষয়ে যা জানতে চাও, যে বিষয়ে তোমাদের সমস্যা, তোমরা কমেন্ট করো। ইনশাআল্লাহ তোমাদেরকে ক্লাসটা প্রোভাইড করার চেষ্টা করব সাধারণ ভাষায়, কোনো বইয়ের নিয়ম না, কোনো গ্রামারের রুলস না, সাধারণ ভাষায়, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো সেই ব্যাপারটা কিন্তু নজর রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যাবতীয় বিষয় তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আজকে এতটুকুই, পরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা যাওয়ার আগে বলে রাখি, আমার ক্লাসগুলো কিন্তু একটু বড় হবে, কারণ ওই শর্ট ভিডিওতে দেখে তুমি কিন্তু কখনো কোনো কিছু শিখতে পারবে না বা শেখাও যাবে না। সেক্ষেত্রে একটু বড় ক্লাস হবে, একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্তই।